উত্তরে বিপদসীমার ওপরে যমুনা ব্রহ্মপুত্র, সিরাজগঞ্জ ও জামালপুরে তলিয়ে অর্ধ লাখ ঘরবাড়ি, রাস্তার পানি ডিঙিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট, প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁক ফোকরে দখল হচ্ছে খাল। মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলে তাদের তদারকি করতে হবে। মজুতদারের দৌরাত্মে আবারও ভরা মৌসুমে চালের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে বস্তায় দাম বেড়েছে 300 টাকা। মিলারদের ওপর নজরদারি চান আড়তদাররা। ডেঙ্গুতে গত বছর চট্টগ্রামের রেকর্ড মৃত্যুর পরও এবার এডিস নিধনে নেই তোড়জোড়, শঙ্কায় বাসিন্দারা। পদক্ষেপের জন্য সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। পরিস্থিতির খবর। নদ নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে নাকাল উত্তরাঞ্চলবাসী। স্রোতের তোড়ে ধসে গেছে লালমনিরহাটে তিস্তা নদীর স্পার বাঁধ। বিভিন্ন জেলায় পানিবন্দী হাজার হাজার মানুষ। অথই পানিতে ভাসছে লোকালয়। দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। সিরাজগঞ্জের 5টি উপজেলার 25 ইউনিয়ন এখনও পানির নিচে। অন্যদিকে যমুনার পানি বেড়ে জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। দুর্গত এলাকায় তীব্র আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ইতোমধ্যে ঘর বাড়ি ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকে আবার ভিটে মাটি ছাড়তে নারাজ। পানির মধ্যেই কষ্টে পার করছেন দিন। এদিকে শনিবার বিকেল থেকে তিস্তার পানি বাড়ায় স্রোতের তোড়ে ধসে পড়ে লালমনিরহাটের মহিষখোঁচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থল। তাৎক্ষণিক জিও ব্যাগ ফেলে ধসের মুখ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু ততক্ষণে পানি ঢুকে তলিয়ে যায় নিচু এলাকা। বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে জামালপুরের ইসলামপুর এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং রংপুরের গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আপনাকে জানাই, তো জামালপুরে আজ সকালে যমুনা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু 7 সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু দুর্ভোগ কিন্তু আগের মতোই আছে। এই এলাকার মানুষের বাড়ি ঘর ফসলি জমি সব পানির নিচে তলিয়ে আছে। এই উপজেলার প্রায় 20টি রাস্তা পানির নিচে এখনো তলিয়ে আছে। এই এলাকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি নিয়ে তারা বিভিন্ন উঁচু স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নিয়েছেন। তাদের বাড়ি ঘরে এখনো তারা ফিরতে পারেনি। তার মানে আজ 5 দিন হলো যে বন্যার যে পরিস্থিতি এবং বন্যায় যে তাদের দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা পোহাচ্ছেন। এদিকে আমন ধানের যে বীজতলা, হাজার হাজার হেক্টর জমির বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা আমাকে জানিয়েছেন যে এই বীজতলা তাদের নষ্ট হওয়ার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তো আরেকটি কথা বলে রাখি যে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষার ইংরেজির 2য় পত্রের পরীক্ষা। এই বন্যা কবলিত এলাকার ছাত্রছাত্রীদের দেখেছি তারা এই বন্যার পানিতে তারা হাঁটু পানি এবং কাপড় চোপড় ভিজে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমি এখন এই মুহূর্তে আছি ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্কুলের পুরো মাঠ কিন্তু পানিতে ভরে গেছে এবং পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে 2 তলা 3 তলায় তারা ব্যবস্থা করেছেন। এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা এই বন্যার কারণে এই পরীক্ষা দিতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কারো অ্যাডমিট কার্ড পানিতে পড়ে গেছে, কারো কাপড় চোপড় ভিজে নষ্ট হয়ে গেছে। এইভাবে তাদের পরীক্ষা দিতে এসে তাদেরকে অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আমি বন্যা কবলিত মানুষের কথা যদি বলি, যে এই এলাকার অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা অনেক অনেক দুর্ভোগে আছেন। তাদের এখনো খাদ্য সহায়তা পৌঁছেনি অনেক জায়গায়। তারা খাদ্য সংকটে আছেন, তাদের খাদ্যের সংকট রয়েছে, তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থাও তাদের নেই, তারা অনেক দুর্ভোগে আছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি রংপুরের সহকর্মী জীবনের কাছে।
গেল কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গেল 20 দিন ধরে কিন্তু আমরা যেটি দেখছি যে তিস্তার যে পানি সেটি কিন্তু বাড়া কমার মধ্যে রয়েছে এবং এই তিস্তার পানি বাড়া কমার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী অঞ্চলের যে সকল নিম্ন অঞ্চল আছে এবং চরাঞ্চল আছে সেগুলো কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে একেবারে ভাঙ্গনের মুখে পড়েছে। এই মুহূর্তে আমি রয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নি ইউনিয়নের একটি চরে। এই চরটির নাম মূলত ভাঙ্গাগড়ে। এইখানে আমরা যেটি দেখছি যে গতকাল রাত থেকে কিন্তু এখানকার একটি পাকা রাস্তা ছিল, এই পাকা রাস্তাটা ভেঙে তিস্তার যে পানি সেটি কিন্তু আসলে প্রবল বেগে কিন্তু প্লাবিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এই তিস্তার এই প্রবল বেগের কারণে এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে দুই উপজেলার যে মধ্যবর্তী যে এই রাস্তাটি রয়েছে সেই মানুষ প্রায় 5,000 মানুষের চলাচলের রাস্তাটি ভেঙে যায়। কিন্তু দুর্ভোগ যেমন বেড়েছে তেমনি এই রাস্তার আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু ভাঙ্গনের মুখে হুমকির মুখে রয়েছে। আমরা এর মধ্যেই দেখেছি যে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এই তিস্তার বুকে কিন্তু বিলীন হয়ে গেছে। এই এলাকাটারই সকাল থেকে এই পর্যন্ত আমরা সেই চিত্রগুলো দেখেছি এবং একই সাথে এই এলাকার যারা মানুষ রয়েছে তারা গতকাল রাত থেকে কিন্তু নির্ঘুমভাবে রাত কাটাচ্ছে এবং তারা আসলে বন্যার যে আতঙ্ক, ভাঙ্গন আতঙ্ক, সেই ভাঙ্গন আতঙ্কে কিন্তু তারা আসলে প্রতিটি মুহূর্ত পার করছে এবং অনেকের সঙ্গে আমার কথা হচ্ছে তারা যেটি বলছে যে এবার তিস্তার যে পানি বাড়া কমে এটি কিন্তু আসলে অস্বাভাবিকভাবে বিগত বছরগুলোর থেকে এবারের যে তিস্তার যে চিত্র সেটি কিন্তু তারা বলছে একেবারে ভয়াবহ চিত্র। কারণ এর আগে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্ট যখন বিপদসীমা অতিক্রম করতো তখন কিন্তু এরকম ভয়াবহ চিহ্ন দেখা যেত। এবার কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। আজকের চিত্র যদি বলে আজকেও কিন্তু তিস্তা বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে এবং রংপুরের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও এই তিস্তার যে করাল গ্রাস সেই করাল গ্রাসে কিন্তু একেবারে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমরা যদি দেখছি যে একেবারে সমস্যা রয়েছে এবং একই সাথে এই এলাকার যে ফসলি ক্ষেতগুলো রয়েছে সেই ফসলি ক্ষেতগুলো কিন্তু একেবারে শেষ। আমরা যদি দেখতে পাচ্ছি পিছনে যে পাট ক্ষেতগুলো রয়েছে এই পাট ক্ষেতগুলো কিন্তু এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা বলছেন যে এই পাটের যে আবাদ সেই আবাদ কিন্তু হবে না। একই সাথে আমনের বীজতলা সেগুলো কিন্তু নষ্ট হয়েছে এবং এই এলাকার যারা মানুষ তারা কিন্তু আসলে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা সংকটে কিন্তু ভুগছেন। তো সব মিলে এই ছিল রংপুর থেকে বন্যার সবশেষ চিত্র। রংপুর ও জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগের খবর। সময় সংবাদে আরও থাকছে। ময়মনসিংহের সরকারি বিভিন্ন দফতরে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠানের বিল আদায়ে কঠোর হলেও সরকারি দফতরের ব্যাপারে উদাসীনতা। প্রকল্পের উপযোগিতা যাচাই না করেই নির্মিত শত কোটি টাকার সরকারি ভবন পড়ে আছে বছরের পর বছর। আবার কিছু ভবন বিনা অনুমতিতে তৈরির সময় কর্তৃপক্ষের টনক নড়লে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। রাজধানীতে সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে যেন শুধুই পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্রের। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আল আমিন তুষারের রিপোর্ট। 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের 20 তলা এই ভবন খালি পড়ে আছে 7 বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর 6-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার 3.5 বছর পেরিয়ে গেলেও এখনো খালি 250টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। এই টাকা যদি অপচয় যদি না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত 8 নম্বর ভবনটি পুরোটাই খালি। কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় 3 থেকে 4 বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনো খালি পড়ে আছে প্রায় 53,000 স্কোয়ার ফিট জায়গা। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা
এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কি করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব, কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থা সবাই যেন মেতেছে খাল দখলের মহোৎসবে। নানা বাহানায় দখল হয়েছে রাজধানীর কল্যাণপুর খালের শাখাগুলো। এতে অল্প বৃষ্টিতেই আশপাশে জমছে কোমর পানি। সিএস খতিয়ান আর সিটি জরিপের অসামঞ্জস্যতা কাজে লাগিয়ে দখল হচ্ছে এসব শাখা খাল। নগর কর্তৃপক্ষের বার্তা, এই সিএস জরিপ ধরেই উদ্ধার হবে সেগুলো। রাশেদ লিমনের রিপোর্ট। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে, বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। মূলত কল্যাণপুর খালের শাখা উমচা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। হাত পেঁপে ধরলে হয়তো বা 2 হাত জায়গাও হবে না, যেটি আসলে এখন দৃশ্যমান ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন। কিন্তু এই পাশে যদি এসে দাঁড়ায় তাহলে বোঝা যাবে যে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। রাজুককে ফাঁকি দিয়া তারা ধরেন একটা কলাম 2টা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার মধ্যে। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সেই ধরনের লোকজন আছে যারা আমাদের সেই ধরনের কোনো কারো প্রশ্নে ওঠে না। যতদূর চোখ যায় নানা কৌশলে দখলের প্রমাণ মিলে ছোট্ট এই খালে। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন। চোখের সামনে এমন অবস্থা দেখেও দখলদারদের নাম নিতেও যেন ভয়। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নাই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নাই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। সবসময় রাজুকজন নকশা অনুমোদন দেয়, খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধতা। নগরবিদরা বলছেন সিএস জরিপের পর সিটি জরিপ নিয়ে যে বিতর্ক হয়েছে তার দায় এড়াতে পারবে না রাষ্ট্র। এছাড়া উন্নয়নের নামে একের পর এক কালভার্ট আর খাল বদলে স্ট্রম ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও 7 দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত 100 থেকে 300 টাকা। বৈধ অবৈধ গুদামে মজুত বাড়িয়ে বাজারে কমানো হয়েছে সরবরাহ। এর প্রভাবে এরই মধ্যে বাজার চড়তে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের। যদিও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানি ও মিলারদের চাল কেনাবেচা আর মজুতের হিসাব রাখার দাবি আড়তদারদের। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে, কিন্তু মাসখানেক হলো বোরো ধানের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও ফের নানা ফন্দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সংঘবদ্ধ চক্র। এরই মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 6 টাকা।
এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা। ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খাড়ার ঘা, যা দেখার কেউ নেই। খেতে তো হয় মাছার জন্য, গুণগত মান নিচের দিকে আসতেছে আস্তে আস্তে। আগে যেটা খেতাম না, নিতাম না, এখন সেদিকে হাত যায়, চোখ যায়, বাধ্য হয়। মানুষ চাল, ডিম বা আপনার শাকসবজি এগুলো খেয়ে বেঁচে থাকবে, তার উপায় নেই। চাউলের দাম তো মনে করেন দিন দিন বাড়তেই আছে, এইভাবে বাড়নে আমরা কিভাবে চলুন? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে এক সপ্তাহ আগেও 1 কেজি মোটা পায়জাম চালের কেজি বিক্রি হয়েছে 46 থেকে 48 টাকা, আর বর্তমানে 53 থেকে 54 টাকা। মিনিকেট 72 টাকা কেজি, আর 8 থেকে 10 টাকা কেজি বেড়ে 90 টাকায় ঠেকেছে বাসমতি চাল। বেশি বাড়ছে বাসমতিতে 8 টাকা 10 টাকা, আর মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। এই খুচরা বাজার দরে আর 2000 1000 জরিমানা করে খুচরা বাজারে লাভ নাই। বৈধ আর অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ, যার প্রভাব বাজারে বলছেন আড়তদাররা। তাদের দাবি, সপ্তাহের ব্যবধানে মোটা চাল বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে 50 টাকা, আর চিকন চালে সর্বোচ্চ 250 থেকে 300 টাকা। অজুহাত, ধানের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য। মিলাররা আপনার ধান কিনতেছে বেশি দামে ধান কিনলে তো উৎপাদন খরচ এমনিতেই বাড়বে, তারপর দাম বাড়ছে। আর এখন বস্তার গায়ে দাম লেখা আছে, ঠিক আছে। এখন সরকার যদি তদারকি করে মিলে দামটা কেন বাড়তেছে, তাহলে আমাদের জন্য ভালো। এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা। তাদের দাবি, তদারকি করা হোক মিল পর্যায়ে, তা না হলে আসছে বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির শঙ্কায় তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ অঞ্চলের 6 জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কাছে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। বিদ্যুৎ বিভাগ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিল আদায়ে কঠোর হলেও সরকারি দপ্তরগুলোর ব্যাপারে উদাসীন। এতে বকেয়া বিলের পরিমাণ পাহাড় সমান হচ্ছে। তবে পিডিবি বলছে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোসেন আলীর ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। বৈরী আবহাওয়ায় ঘরে কুপিবাতি জ্বালিয়ে গৃহস্থালির কাজ করছেন রাবেয়া আক্তার। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত 27 জুন থেকে বিচ্ছিন্ন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামের কাঠমিস্ত্রি আলাল মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগটি। কষ্ট হইতাছে আর কি, লাইন কাটতে দিছি। বকেয়া থাকায় দিনমজুর এই পরিবারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও উল্টো চিত্র সরকারি প্রতিষ্ঠানগুলোর বেলায়। সেসব প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বছরের পর বছর বকেয়া থাকলেও নির্বিকার বিদ্যুৎ বিভাগ। গত জুনের আগে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভাগের বকেয়া ছিল 109 কোটি টাকা। এর মধ্যে জুন মাসে বকেয়ার 13 কোটি 48 লাখ টাকা তুলতে পারলেও প্রতিষ্ঠানগুলোতে বকেয়া পড়ে আছে প্রায় 96 কোটি 44 লাখ টাকা। পিডিবি ময়মনসিংহ অঞ্চলের কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে, বকেয়া সবচেয়ে বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে শীর্ষে সিটি কর্পোরেশন। এছাড়া কেন্দ্রীয় কারাগার, পাসপোর্ট অফিস, দুদক, পুলিশ, সড়ক বিভাগের কাছেও বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা। সিটি কর্পোরেশনের কোনো বকেয়া বিল নাই। যেটুকু বকেয়া বিল আছে প্রাক্তন পৌরসভার কিছু বকেয়া বিল ছিল। তো এটি বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা মাসে আমাদের একটি কিস্তি করে দিয়েছে। তবে শিগগিরই বকেয়ার ব্যাপারে কঠোর হওয়ার কথা জানালেন পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী। জুলাই মাস পড়লো, এখন থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করব। যদি তারা বকেয়া না দেন তাহলে আমরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ 6 জেলায় পিডিবির আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় 13 লাখ। ওবায়দুল হক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরে বিপদসীমার ওপরে যমুনা ব্রহ্মপুত্র, সিরাজগঞ্জ ও জামালপুরে তলিয়ে অর্ধ লাখ ঘরবাড়ি, রাস্তার পানি ডিঙিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট, প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁক ফোকরে দখল হচ্ছে খাল। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মাকসুম। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।